সেকেন্ড সেম, বিএ সেকেন্ড সেম পলিটিক্যাল সায়েন্স মেজরের কতগুলো অধ্যায় হয়ে গেছে? 6টা। আজকে ক নম্বর অধ্যায় হবে? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কি আছে? সপ্তম অধ্যায়ে আমরা পড়ব হচ্ছে আদর্শবাদ বা ভাববাদ, তারপরে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে। কি সম্পর্কে? রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদ বা আদর্শবাদ। 2 নম্বর হচ্ছে আবার লিবারালিজম মানে উদারনীতিবাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্ব, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব, আর রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব। 4টে তত্ত্ব আছে। কি কি তত্ত্ব? আবার বলো। ভাববাদ বা আদর্শবাদ, ভাববাদকে আদর্শবাদও বলা হয়, ভাববাদ বা আদর্শবাদ। আর একটা লিবারালিজম মানে উদারনীতিবাদ, আর একটা মার্কসিজম মানে মার্কসিস্ট থিওরি, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী থিওরি, আর লাস্ট হচ্ছে গান্ধীবাদী, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদ। এই 4টে পড়বো। তার মধ্যে গান্ধীবাদটা আগের বারে চলে এসছে, তাহলে এবার কোন 3টে ইম্পর্টেন্ট? বাকি 3টে ইম্পর্টেন্ট। তাহলে শুরু করছি। সপ্তম অধ্যায় ভাববাদী। কি তত্ত্ব? ভাববাদী তত্ত্ব, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী। দেখো, ভাববাদ, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। 10 মার্কসের কোশ্চেন। যদি ভাববাদ আসে, আগে বুঝে নে, ভাববাদকে জানার আগে একটা জিনিস বুঝে নাও যে ভাববাদ কাকে বেশি গুরুত্ব দেয়? রাষ্ট্রকে। ভাববাদীরা, অ্যারিস্টটলকে আমরা পড়েছি, অ্যারিস্টটল কাকে বেশি গুরুত্ব দেয়? রাষ্ট্রকে। ব্যক্তি স্বাধীনতা সেখানে কি? কম। তেমনি ভাববাদ রাষ্ট্রকে বেশি। রাষ্ট্র হচ্ছে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, রাষ্ট্র হচ্ছে নৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ সংগঠন। বুঝতে পারলাম? পুরো নোটসটা আমরা এই ভিত্তি করে পড়বো। ব্যক্তির স্বাধীনতা অত বেশি প্রকাশ পায় না ভাববাদ বা আদর্শবাদে। রাষ্ট্রের মধ্যে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। অসুবিধা আছে? এটা কাদের কথা? ভাববাদ। ভাববাদ মানে যখন তত্ত্ব পড়বো তখন কিভাবে পড়বো? রাষ্ট্রের ক্ষমতা বেশি আর ব্যক্তির স্বাধীনতা সেখানে কি? কম। বোঝাতে পারছি? আবার যখন উদারনীতিবাদ করবো তখন কি? ব্যক্তির স্বাধীনতা বেশি আর রাষ্ট্রের ক্ষমতা কি হবে? কম। বোঝাতে পারছি? তাহলে ভাববাদী তত্ত্ব দেখি। ওটা দেখলেই বুঝতে পারবে যে আরো ইজি লাগবে নোটস পড়তে। কেউ কথা বলো না। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। ভূমিকা। আদর্শবাদ বা ভাববাদ হলো, কে আছে? ঠিক আছে, তাহলে আবার কথা বলছিস ফোন রাখার পর হচ্ছে। ভূমিকা। আদর্শবাদ বা ভাববাদ হলো এক সুপ্রাচীন মতবাদ। সুপ্রাচীন মতবাদ। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো, প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল, এখানে অ্যারিস্টটল হবে, হ্যাঁ, লটা যোগ হবে, অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের চিন্তাধারা এর প্রকাশ ঘটে। তাহলে এখানটা কেটে দেবে, তাহলে কেটে দিলেই হবে। দেখো, আদর্শবাদ বা ভাববাদ হলো এক সুপ্রাচীন মতবাদ, প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের চিন্তাধারায় এর প্রকাশ ঘটে। পরবর্তীকালে কান্ট, হেগেল, গ্রিন, ব্রাডলে, বোসাঙ্কে প্রমুখে এর বিকাশে সহায়তা করে। তাহলে কান্ট আর হেগেলের কথা কিন্তু মনে রাখবে। কান্ট, হেগেল, গ্রিন এরা হচ্ছে ভাববাদী তাত্ত্বিক। হেগেল তাহলে কিরম তাত্ত্বিক? ভাববাদী তাত্ত্বিক। এটা আমরা আগেই পড়েছি, ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে পড়েছি। তাহলে ভূমিকা লেখা যাবে। ভূমিকাতে কি বলছে? ভাববাদ বিকাশে এরা হচ্ছে প্রবক্তা। ক্লিয়ার? তারপরে মূল বক্তব্য কি? এটা তোমাদের কিন্তু এবছরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি মানুষের ভাবের বহিঃপ্রকাশ। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি কি? মানুষের ভাবনার বহিঃপ্রকাশ। রাষ্ট্র হলো মানব সমাজের নৈতিক আদর্শ। রাষ্ট্র কি? মানব সমাজের নৈতিক আদর্শ ও মহৎ ভাবের জীবন্ত প্রতীক। দেখ, যা কথা বলবে এরা কাকে বেশি গুরুত্ব দেবে? রাষ্ট্রকে। ঠিক আছে? রাষ্ট্র মানুষের স্বাভাবিক, অপরিহার্য ও চূড়ান্ত প্রতিষ্ঠান। মানুষের স্বাভাবিক, অপরিহার্য ও চূড়ান্ত প্রতিষ্ঠান। একমাত্র রাষ্ট্রের মধ্যে দিয়ে ব্যক্তির তার ব্যক্তিত্বের চরম বিকাশ সাধন ঘটাতে পারে। রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতার উৎস ও সংরক্ষণ। রাষ্ট্র কি? ব্যক্তি স্বাধীনতার উৎস ও সংরক্ষণ। অসুবিধা আছে? তাহলে রাষ্ট্র সম্পর্কে মূল বক্তব্য বুঝতে পারলে। এইবারে আসো রাষ্ট্রের প্রকৃতি বা বৈশিষ্ট্য। রাষ্ট্র সর্বোচ্চ ও অভ্রান্ত প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? সর্বোচ্চ ও অভ্রান্ত প্রতিষ্ঠান। এবার পরপর বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ঠিক আছে? তাহলে রাষ্ট্র কি বলছে? সর্বোচ্চ ও অভ্রান্ত প্রতিষ্ঠান।
রাষ্ট্র একদম সর্বোচ্চ প্রতিষ্ঠান, বলেছি না? রাষ্ট্র একটি স্বাভাবিক, প্রয়োজনীয় এবং চূড়ান্ত কর্তৃত্ব সম্পন্ন প্রতিষ্ঠান। হেগেলের মতে রাষ্ট্রের ক্ষমতা অসীম, চরম এবং সর্বব্যাপী। তা রাষ্ট্রই সব। অ্যারিস্টটলের মতে সমাজের, অ্যারিস্টটল দুবার হয়েছে এখানে, কেটে দেবে। অ্যারিস্টটলের মতে এটি সমাজের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। অ্যারিস্টটলের মতে এটি সমাজের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। 2 নম্বর, রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ। রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ। রাষ্ট্র হলো আধ্যাত্মিক যুক্তির প্রতীক। কার প্রতীক? আধ্যাত্মিক যুক্তির প্রতীক। এ হলো এক স্বর্গীয় সংগঠন। কান্ট ও হেগেলের মতে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ। হেগেলের মতে কি ফেমাস উক্তি? রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ। ঠিক আছে, রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ। 2টো পয়েন্ট কি কি হলো? 1, রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ অভ্রান্ত প্রতিষ্ঠান। 2, রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ। যদি 2 মার্কসের কোশ্চেন আছে, ভাববাদী তত্ত্বটি 2টো বৈশিষ্ট্য লিখতে পারবে। ভাববাদী তত্ত্বের জনক, এই ভাববাদী তত্ত্বের প্রবক্তাগণ কে কে? কান্ট, হেগেল, তারপরে কান্ট, হেগেল, গ্রিন, বোসাঙ্কে, এরা। ঠিক আছে, অসুবিধা আছে? এরপরে প্রকৃতি বা বৈশিষ্ট্য। যখনই ভাববাদের প্রত্যেকটা পয়েন্ট পড়বো, কাকে বেশি গুরুত্ব দিচ্ছে? রাষ্ট্রকে। রাষ্ট্র অধিকার ও স্বাধীনতার উৎস। রাষ্ট্র কিসের উৎস? অধিকার ও স্বাধীনতা। আমাদের যে সমস্ত অধিকারগুলো আছে আর স্বাধীনতা আছে, সবার উৎস কে? রাষ্ট্র। রাষ্ট্র ব্যক্তির অধিকার ও স্বাধীনতার উৎস। রাষ্ট্রের প্রতি চরম আনুগত্য প্রদর্শনের মাধ্যমে যথার্থ স্বাধীনতা ভোগ করা যায়। তাহলে স্বাধীনতা আমরা কিভাবে ভোগ করবো? রাষ্ট্রের প্রতি কি করতে হবে? আনুগত্য প্রদর্শন করতে, তবেই আমরা চরম স্বাধীনতা ভোগ করতে পারবো। তারপরে কাকে বেশি গুরুত্ব দিচ্ছে? রাষ্ট্রকে। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর, রাষ্ট্র সমাজ অভিন্ন। রাষ্ট্র আর সমাজ কি? অভিন্ন, মানে আলাদা কিছু নয়। রাষ্ট্র আর সমাজ অভিন্ন কথাটার মানে কি? রাষ্ট্র সমাজ এক। রাষ্ট্র সমাজ কি? এক। রাষ্ট্র সমাজ হলো এক ও অভিন্ন। এই মতবাদ রাষ্ট্র সমাজের মধ্যে কোনো রকম পার্থক্য স্বীকার করেনি। তাহলে ভাববাদীরা রাষ্ট্র আর সমাজের মধ্যে কোনো রকম পার্থক্য করেনি। তারপরে রাষ্ট্র সমষ্টিগত ইচ্ছার প্রতীক। সমষ্টিগত, আমাদের সবার ইচ্ছার জন্য রাষ্ট্র তৈরি হয়েছে। ঠিক আছে, রাষ্ট্র হলো সমষ্টিগত ইচ্ছা বা সাধারণ ইচ্ছার সমষ্টি, যার মধ্যে সার্বজনীন কল্যাণ নিহিত আছে। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো পাওয়া যাবে। 5টা পয়েন্ট হয়ে গেল। 6 নম্বর, রাষ্ট্র সর্বোচ্চ প্রতিষ্ঠান নয়। এবার হচ্ছে সমালোচনা। 5টা পয়েন্ট হয়ে গেছে, এবার কি করবো আমরা? সমালোচনা। সমালোচনা কি? রাষ্ট্র সর্বোচ্চ প্রতিষ্ঠান নয়। আর ওখানে ভাববাদীরা কি বলছে? রাষ্ট্র সর্বোচ্চ প্রতিষ্ঠান। সমালোচনা কি করবো? রাষ্ট্র সর্বোচ্চ প্রতিষ্ঠান নয়। এই মতবাদ ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শাসন ব্যবস্থার ইন্ধন জুগিয়েছে। ভাববাদী তাত্ত্বিকরা কি করেছে? ফ্যাসিবাদ বা স্বৈরাচারী, ফ্যাসিস্ট, মুসলিনি, হিটলার, নাসিবাদ, তা ওদেরকে কি করেছে? ইন্ধন জুগিয়েছে এই মতবাদ। বুঝতে পেরেছে কি বললাম? তো মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র শাশ্বত বা সর্বশ্রেষ্ঠ নয়। এটি একটি শোষণের যন্ত্র। এটি একটি শোষণের যন্ত্র, যা শোষণের অবসানে বিলুপ্ত হবে। শোষণের অবসান হলেই এ বিলুপ্ত হয়ে যাবে। দ্বিতীয় কি? অবাস্তব ধারণা। এটা অবাস্তব ধারণা। এটি বাস্তবতা বর্জিত মতবাদ। যে রাষ্ট্রের কথা বলা হয়েছে তা বিমূর্ত ও অধিবিদ্য। মানে অধিবিদ্যা, মেটাফিজিক্স মানে কি? মেটাফিজিক্স মানে অধিবিদ্যা মানে কি? যেটা ইন্দ্রিয়াতীত, মানে আমরা খালি চোখে যেটাকে দেখতে পাই না। ঠিক আছে, মেটাফিজিক্স, অধিবিদ্যা আমরা দর্শনে পড়েছি। অধিবিদ্যার ইংলিশ কি? মেটাফিজিক্স। আর অধিবিদ্যা মানেটা কি হচ্ছে? অতীন্দ্রিয় সত্তাকে দেখতে পাই, ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষগোচর নয়। অসুবিধা আছে? তাহলে এটা কি? বিমূর্ত, মানে যাকে দেখা যায় না। ঠিক আছে, অসুবিধা আছে? বার্কার বলেছেন এমন রাষ্ট্র স্বর্গরাজ্য সম্ভব, মাটির পৃথিবীতে নয়। স্বর্গরাজ্যে এরকম রাষ্ট্র সম্ভব। তাহলে সমালোচনা করা যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এরপরে রাষ্ট্র সমাজ এক নয়। রাষ্ট্র সমাজ এক নয়। সমাজ অপেক্ষা রাষ্ট্র অনেক বেশি ব্যাপক। সমাজ অপেক্ষা রাষ্ট্র অনেক বেশি ব্যাপক, এটা তো বাস্তব। সমাজ মানে কি? আমাদের এইখানে সমাজ, কিন্তু রাষ্ট্র তো অনেক বড়। সমাজ আর রাষ্ট্র কখনো এক হয়? সমাজ কি? সমাজে ব্যক্তি স্বার্থ আছে, রাষ্ট্রের মধ্যে সেটা দেখলাম না। রাষ্ট্র ব্যক্তির কল্যাণের কথা বল। ঠিক আছে, এবং এর কাজকর্মের পরিধি অনেক বেশি। তারপরে কি? ব্যক্তি স্বাধীনতার বিরোধী, এটা তো থাকবেই। যেখানে রাষ্ট্রের ক্ষমতা দেখবে সেখানে মেন সমালোচনা কি দাঁড়াবে? ব্যক্তি স্বাধীনতা বিরোধী। তাহলে এই মতবাদ রাষ্ট্রের চরম ক্ষমতার কাছে ব্যক্তি স্বাধীনতাকে বলি দেওয়া হয়েছে। ব্যক্তিকে রাষ্ট্রের হাতের কীর্ণরকে
পরিণত, কীর্ণকে, কীর্ণকে, হাতের কীর্ণকে পরিণত করা হয়েছে। অগণতান্ত্রিক ধারণা, কি ধারণা? অগণতান্ত্রিক। প্রকৃতি ইচ্ছার নামে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাকেই ব্যক্তির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অসুবিধা আছে? এবারে মূল্যায়ন। সমালোচনা সত্ত্বেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ রাষ্ট্রের প্রতি ব্যক্তির আনুগত্যের বিষয়টি উপেক্ষা করা যায় না। অসুবিধা হচ্ছে ভাববাদী তত্ত্ব পাওয়া যাবে? ভাববাদী তত্ত্ব অসুবিধা নেই, তাহলে ভাববাদী তত্ত্ব 10-এ আসুক আর 5-এ আসুক। আর যদি সমালোচনা আসে 5-এ, যে ভাববাদী তত্ত্বের আদর্শবাদের সমালোচনা, তাহলে 5টা সমালোচনা লেখা যাবে। যদি দুটো সমালোচনা আসে, দুটো সমালোচনা, এই সাথেই 2 মার্কসের কোশ্চেনও হয়ে যাচ্ছে। 2 মার্কসের কোশ্চেন আসলে বলবে ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। ভাববাদী তত্ত্ব কাকে বলে? সংজ্ঞা 2 মার্কসে লিখে যাবে, প্রথমে সূচনা লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, 2জন প্রবক্তার নাম লিখে দেবে। আবার আসতে পারে ভাববাদী তত্ত্বে 2জন প্রবক্তার নাম 2 মার্কসের আসতে পারে, সেটাও পারা যাবে। হেগেল, কান্ট, হেগেল, ঠিক আছে, এরা গ্রিন, এরা। এবারে আসতে পারে ভাববাদী তত্ত্বের দুটো বৈশিষ্ট্য, তাহলে রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ আর অভ্রান্ত, তাই না? আর রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করা যায়, তাহলে দুটো বৈশিষ্ট্য করা যাবে। তারপরে যদি আসে দুটো সমালোচনা, তাহলে দুটো সমালোচনা করা যাবে, ব্যক্তি স্বাধীনতার বিরোধী সমালোচনা করা যাবে তো। তারপরে রাষ্ট্রের উপর, এই কোশ্চেনই আসতে পারে ভাববাদ থেকে 2 মার্কসের। ক্লিয়ার হচ্ছে? তাহলে পারা যাবে 10, 2, 5, এখান থেকে পারা যাবে ভাববাদ নিয়ে কোনো কোশ্চেন আসলে পারবে তোমরা, অসুবিধা নাই। ঠিক আছে, আজকে এই অবধি থাক। আবার পরের দিন আমরা কি আলোচনা করব? উদারনীতিবাদ। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি আলোচনা করব? উদারনীতি।